এই ভিডিওর মাধ্যমে আমি টোটাল কাইনেমেটিক্সের একদম বিশ্লেষণ তোমাদের সামনে করে দেবো। কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে সেই সম্পর্কে আমি তোমাদের বলবো, কোন কোন টপিক পড়া দরকার এবং সেই টপিক নিয়ে ক্ষুদ্র যেটুকু আলোচনা করার দরকার সেটাকে আমরা করে দেবো। একদম পুরো বেসিক থেকে আমরা যেতে পারবো না, দেখো পুরো বেসিক থেকে করতে গেলে অনেকটা সময় লাগবে, কিন্তু যেগুলো দরকার অ্যাকচুয়ালি, যেগুলো পড়লেও হয়ে যায় এবং যেই প্রশ্নগুলো করলেও হয়ে যায়, যেগুলো প্র্যাকটিস করলে হয়ে যায়, সেগুলো আমি তোমাদের করে দেবো। তাই একটাই রিকোয়েস্ট তোমাদের প্রত্যেককে এখন বলছি, একটাই রিকোয়েস্ট, যেহেতু কষ্ট করে ভিডিওটা বানানো হচ্ছে, প্রত্যেকের জন্য ইউটিউবে ফ্রিতে দেওয়া হচ্ছে, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও তোমাদের উপকার আসবে, তার কারণ তোমরা জেনে যাবে এখান থেকে কি প্রশ্ন এবার 2025 আসতে চলেছে। তাই একটাই রিকোয়েস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু থাকো। ফার্স্ট অফ অল দেখো, এই যে টপিক আমরা যে কভার করবো আজকে, ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম মোশন, গ্রাফ ইন 1D, মোশন আন্ডার গ্র্যাভিটি, রিলেটিভ ভেলোসিটি অ্যান্ড প্রজেক্টাইল মোশন, এই মূলত 5টা টপিক এইখান থেকে আমাদের কাইনেমেটিক্স 1D আর 2D কভার আপ হয়। কাইনেমেটিক্স 2D থেকে প্রজেক্টাইল মোশন, এখান থেকে কিন্তু অত্যাধিক ম্যাক্সিমাম কিন্তু কোশ্চেন আসে প্রজেক্টাইল মোশন থেকে, ঠিক আছে? শুধুমাত্র প্রজেক্টাইল মোশন করলে কাইনেমেটিক্স 2D কমপ্লিট হবে। আর কাইনেমেটিক্স 1D তে বেশি প্রশ্ন আছে ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম মোশন বা অ্যাক্সিলারেশন বলতে পারো, গ্র্যাফ ইন 1D অর্থাৎ 1 ডাইমেনশনে বিভিন্ন গ্র্যাফ তোমাকে দেবে, সেই গ্র্যাফ থেকে বলবে যে এর অ্যাকচুয়ালি ক্ষেত্রফল কত, মানে অ্যাকচুয়ালি এরিয়া বের করে আমাদের ভেলোসিটি বা অন্যান্য কিছু অ্যাক্সিলারেশন এই সমস্ত কিছু বের করতে দেবে। নতুবা তোমাদের একটা গ্র্যাফ দিয়ে তোমাকে বলবে এই গ্র্যাফটা কাকে নির্দেশ করছে, প্যারাবোলা, হাইপারবোলা নাকি, প্রত্যেকটা এক্সাম্পল আমি তোমাদের ভিডিওর মাধ্যমে করাবো, জেনে যাবে একদম পুরোপুরি কোথা থেকে প্রশ্ন আসতে চলেছে, কিভাবে করা দরকার। দেখো, তার বেশি প্রশ্ন আসে কিন্তু ইউনিফর্ম নন ইউনিফর্ম মোশন, গ্র্যাফ ইন 1D অ্যান্ড তোমার হচ্ছে প্রজেক্টাইল মোশন থেকে। আর যেটা রিলেটিভ ভেলোসিটি কিছুটা পার্ট আমি করাবো। ফার্স্ট ওভার যে টপিক আমাদের আসে ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম মোশন, ভালো করে শোনো। আমি প্রথমে টপিকটা সম্পর্কে একটু ক্ষুদ্র পরিসরে বলবো, তারপরে আমি কিন্তু কোশ্চেন প্র্যাকটিস করবো, ঠিক আছে? যেরকম কোশ্চেন আসে ভালো করে শোনো, টপিকটা ভালো করে শুনে নাও, তোমাদের কাজে আসবে। এবার আমরা আসি ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম মোশন। ক্লিয়ার? ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম মোশন অ্যাকচুয়ালি কি, খুব দ্রুত আমরা আলোচনা করার চেষ্টা করবো। দেখো, ইউনিফর্ম মোশন মানে ধরো একটা গাড়ি যাচ্ছে, ধরো 2 সেকেন্ডে একটা গাড়ি অতিক্রম করলো 4 মিটার, পরবর্তী 2 সেকেন্ডে আবার গাড়িটা অতিক্রম করলো 4 মিটার, পরবর্তী 2 সেকেন্ডে আবার গাড়িটা অতিক্রম করলো 4 মিটার, এইভাবে একই সময়ের ব্যবধানে একই দূরত্বটা গাড়িতে যাচ্ছে। এই যে মোশন গাড়িটা, তখন সেটাকে আমরা বলবো ইউনিফর্ম মোশন। এবং বস্তুটি যেহেতু ইউনিফর্ম মোশনে আছে, তাই আমরা বলতে পারি বস্তুটি ইউনিফর্ম অ্যাক্সিলারেশনও আছে, অর্থাৎ অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। দেখো, অ্যাক্সিলারেশন একই আছে বলে তো একটা বস্তু একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে সমান দূরত্ব অতিক্রম করছে, সেজন্য আমরা সেটাকে বলি অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট যেহেতু আছে, সেজন্য সেটাকে আমরা বলি ইউনিফর্ম মোশন। এবং আমরা যে সূত্রগুলো পড়ি, এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সবাই জানো, ভি ইকাল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার ইকাল টু 2AS, সমস্ত সূত্রগুলোই কিন্তু ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে প্রযোজ্য। যখন আমার অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট থাকবে, যখন সমান সময়ের ব্যবধানে আমার কোনো একটি বস্তু সমান দূরত্ব অতিক্রম করবে, সেটাকে আমরা বলবো ইউনিফর্ম মোশন। এবার আমরা আসি নন ইউনিফর্ম মোশন। সিম্পল ব্যাপার, ইউনিফর্ম মোশনের অপোজিট হবে, যদি কোনো একটা বস্তু সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম না করে, তখন তাকে আমরা বলবো নন ইউনিফর্ম মোশন। তাই এখান থেকে বুঝতে পারছো যে এক্ষেত্রে কিন্তু তোমার অ্যাক্সিলারেশনটা কিন্তু কনস্ট্যান্ট হবে না। আমাকে জোরে জোরে বলতে হচ্ছে, তার কারণ আমার খুব ক্ষুদ্র সময়ের মধ্যে, আমাদের হাতে খুব ক্ষুদ্র টাইম দেওয়া হয়েছে, এই টপিকটি এত বড় ইকে দেখো, অ্যাকচুয়ালি কাইনেমেটিক্স 1D 2D অনেকটা ব্যাপার, এগুলোকে 15 মিনিটে কভার করা একটা ছেলে খেলা বলতে পারো, কিন্তু আমরা মূলত এখানে করাচ্ছি যেগুলো দরকার সেগুলো করাচ্ছি, একদম শেখাচ্ছি না আমি তোমাদেরকে, আমরা তোমাদেরকে নাম্বার পাওয়ার জন্য এই মুহূর্তে পড়াচ্ছি, সেই জন্য একটু শোনো। এবার দেখো, ফিজিক্স কিন্তু আমি শেখাচ্ছি না, ফিল্ড নিতে গেলে তোমার একটু বেশি পড়তে হবে, আমি এটা ব্যাসে বলি, শোনো। এবার নন ইউনিফর্ম মোশনটা কি বললাম, যে সমান সময়ের ব্যবধানে যদি সমান দূরত্ব অতিক্রম না করে, 2 সেকেন্ডে গেল 4 মিটার, পরবর্তী 2 সেকেন্ড হলো 8 মিটার, এইভাবে সমান দূরত্ব অতিক্রম না করলে তাকে আমরা বলবো নন ইউনিফর্ম মোশন। তাহলে জানলাম যে নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে আমার অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হয় না। এবার এখানে একটা বিষয়, যখন তোমাকে বিভিন্ন গ্র্যাফ যখন দিবে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, মানে তুমি বলতে পারো dv/dx ইকুয়াল টু dv/dt ইকুয়াল টু কনস্ট্যান্ট, আমরা বলতে পারি। অর্থাৎ ক্ষুদ্র টাইম ইন্টারভেলে তার যে বেগের পরিবর্তন, সেটা কি হচ্ছে, যে একদম কনস্ট্যান্ট থাকছে, সেজন্য অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হচ্ছে, তাই না? dv/dt, এই যে আমরা পড়ি, কোনো কিছুর dx/dt করা টাইমের সাথে কোনো ডেরিভেটিভ, মানে সেটাকে আমরা বলি স্লোপ, ঠিক আছে? কোনো গ্র্যাফের স্লোপ যদি চেঞ্জ না হয়, তাহলে সেটাকে আমরা বলবো সেই বস্তুটি ইউনিফর্ম মোশন আছে। কোনো গ্র্যাফের স্লোপ যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমরা বলবো সেটা কিন্তু নন ইউনিফর্ম মোশনে আছে। ক্লিয়ার? কীরকম আমি সিম্পল তোমাকে এখানে বলার চেষ্টা করলাম। দেখো, এরকম একটা তোমার ধরো গ্র্যাফ আছে, এরকম একটা ওয়াই অ্যাক্সিস, ধরো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা ধরো এক্স অ্যাক্সিস, এখানে একটা গ্র্যাফ তুমি বলছে এরকম, এটা কি, এটা হচ্ছে ইউনিফর্ম মোশন। দেখো, এর গ্র্যাফ কিন্তু সবসময় পজিটিভ, নির্দিষ্ট হারে বৃদ্ধি পাচ্ছে, পজিটিভ,
এটা হচ্ছে অবশ্যই ইউনিফর্ম মোশন। একটা গ্রাফ ধরো এরকম আছে, এটা কি, এটাও দেখো কিন্তু গ্রাফ কিন্তু পজিটিভ, নির্দিষ্টভাবে বৃদ্ধি পাচ্ছে, কোনো জায়গায় ব্রেক হচ্ছে না, কন্টিনিউটি কোনো জায়গায় ব্রেক হচ্ছে না, একটা স্ট্রেট লাইন বরাবর বৃদ্ধি পাচ্ছে বা এরকম ভাবে বৃদ্ধি পাচ্ছে। এখানে স্লোপ দেখো, স্লোপ প্রত্যেকটা দেখো এই স্লোপটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে পজিটিভ, এর ক্ষেত্রে স্লোপ পজিটিভ, এর ক্ষেত্রে দেখতে পারো এর ক্ষেত্রে স্লোপ কিন্তু সবসময় পজিটিভ, ঠিক আছে। কিন্তু যখন একটা গ্রাফ তার মানে বুঝলা কি এটা হচ্ছে ইউনিফর্ম মোশন। যখন একটা গ্রাফ ধরো এরকম গেল এরকম গেল এরকম আসলো, এবার দেখো এখানে এই পয়েন্টে এর স্লোপ পজিটিভ, এই পয়েন্টে এর স্লোপ কনস্ট্যান্ট, এই পয়েন্টে এর স্লোপ নেগেটিভ। তার মানে এই সমস্ত বস্তু এটা হচ্ছে নন ইউনিফর্ম। আর ইউনিফর্ম মানে যখন আমার অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, প্রত্যেকটা পয়েন্টে যখন স্লোপ একই থাকবে, পজিটিভ নেগেটিভ কনস্ট্যান্ট এরকম যখন আসবে না, পজিটিভ হলে পজিটিভ হবে, নেগেটিভ হলে নেগেটিভ হবে, মানে একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি পাবে, এরকম কোনো ব্রেকডাউন থাকবে, এরকম ব্রেকডাউন ড্যান্সিং স্টাইল এরকম থাকবে না, ক্লিয়ার। এটা হচ্ছে নন ইউনিফর্ম মোশন বা ইউনিফর্ম মোশন, ক্লিয়ার। এবার সিম্পল ভাবে আমরা একটা কোশ্চেনের দিকে আমরা যাই। তাহলে ইউনিফর্ম মোশন অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে তার স্লোপ কনস্ট্যান্ট থাকে। স্লোপ মানে কি, অ্যাক্সিলারেশনকে আমরা লিখতে পারি ডিভি বাই ডিটি, সেটাকে আমরা বলি স্লোপ। স্লোপ কনস্ট্যান্ট মানে স্লোপ পজিটিভ হলে পজিটিভ থাকে, স্লোপ কনস্ট্যান্ট হলে কনস্ট্যান্টই থাকবে, নেগেটিভ হলে নেগেটিভই থাকবে। স্লোপ কনস্ট্যান্ট আমাকে হতে হবে, তার আগে আমার অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হবে। এবার একটা কোশ্চেন আমি তোমাদের পড়ছি, ভালো করে শোনো, ভালো করে পড়ছি। এটা দেখো WBJতে কোন সালে এসেছিল এবং সেই কোশ্চেনটা আমি এখানে শো করছি, ভালো করে শোনো। Figure below show is the distance time graph of the motion of a car. It flows from the graph. The car is কি বলছে, কারটা কি রেস্টে আছে, অ্যাট রেস্ট, ইন ইউনিফর্ম মোশন, ইন নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড। অপশন কোনটা হবে তোমাকে বলতে হবে। তাহলে এটা অবশ্যই কি হবে, দেখতে পাচ্ছ গ্রাফটা কিরকম বলছে। গ্রাফটা আমি এর আগেই তোমাদের আঁকিয়েছিলাম যে এক্স টি মানে ভেলোসিটি অ্যাকচুয়ালি বলা হচ্ছে এক্স, এটা হচ্ছে টি। এই যে গ্রাফটা, এই গ্রাফটা কি হচ্ছে এরকম। তার মানে দেখো এই গ্রাফের স্লোপ দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দেখো পজিটিভ পজিটিভ পজিটিভ, প্রত্যেকটা স্লোপ পজিটিভ, এবং দেখো গ্রাফটা এরকম ভাবে ইনক্রিজ করছে, ইনক্রিজ। তার মানে তোমরা অনেকে বলতে পারবে এটা ইউনিফর্ম মোশন, কিন্তু শুধুমাত্র ইউনিফর্ম মোশন না, এটা কিন্তু অ্যাক্সিলারেটেড, মানে একটা সমতরণে সমবেগে কিন্তু এটা যাচ্ছে, ক্লিয়ার। সেই জন্য এটা অবশ্যই অপশান ডি হবে, ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড। তোমরা অনেকে বলবে ইউনিফর্ম মোশন, অনেকে বি বলতে পারতো, অ্যাকচুয়ালি না। দেখো তার কারণে এখানে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট ভাবে বৃদ্ধি পাচ্ছে, যখন দেখবো বৃদ্ধি পাচ্ছে তখন সেটা বলবা ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড। ওকে, ইজ দ্য ক্লিয়ার। এবার আমরা সিম্পলভাবে আমরা আসলাম কি ইউনিফর্ম মোশন অ্যান্ড নন ইউনিফর্ম মোশন। এবার আমরা সিম্পলভাবে এর যে ইউনিফর্ম মোশনে আমরা সূত্রগুলো পড়ি সেই সম্পর্কে আমরা পড়ব। ইউনিফর্ম মোশনে যে সূত্রগুলো আমরা পড়ি সবাই দেখো, আমরা বলতে পারি কি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার 2as। এই যে সূত্রগুলো অ্যাকচুয়ালি পড়ি না, সবই যখন অ্যাক্সিলারেশন আমার কনস্ট্যান্ট থাকছে তখন এই সূত্রগুলো আমার অ্যাপ্লিকেবল হবে, ক্লিয়ার। তো এবার দেখো আমি সিম্পল কিছু কিছু জিনিস তোমাদের এখানে একটু বলার চেষ্টা করি, ঠিক আছে। সিম্পল কিছু জিনিস আমি তোমাকে এখানে বলার চেষ্টা করি। দেখো আমার এটা ভালো করে লিখে নেবে সবাই, আমি যেটা লিখবো এখন, পজিশন ভেলোসিটি অ্যাক্সিলারেশন, ঠিক আছে। পজিশনকে আমরা এক্স দিলাম, ভেলোসিটিকে আমরা ভি দিলাম, অ্যাক্সিলারেশনকে আমরা এ দিয়ে দিলাম। সিম্পলভাবে যদি আমাকে পজিশনটাকে ভেলোসিটি নির্ণয় করতে হয় তাহলে আমাকে কী করতে হবে, ডিএক্স বাই ডিটি করতে হবে। টি দিয়ে ডেরিভেটিভ করলেই আমার ভেলোসিটি বেরিয়ে যাবে। যদি আমাকে ভেলোসিটি থেকে অ্যাক্সিলারেশন বের করতে হয় তাহলে কী করতে হবে, ডিভি বাই ডিটি। ডিটি আর ডিভি মানে ডেরিভেটিভ করলেই টি এর সাপেক্ষে আমার ভেলোসিটিকে তাই অ্যাক্সিলারেশন চলে আসবে। ঘুরতি পাখি আমরা যদি এই পাকে আসি, অ্যাক্সিলারেশন থেকে যদি আমরা ভেলোসিটি বের করতে যাই তাহলে আমাকে সিম্পল এ ডিটি ইন্টিগ্রেশন করতে হবে। ঘুরতি পাকে যদি আমরা ভেলোসিটি থেকে পজিশন আনতে যাই তাহলে আমাকে ভি ডিটি এটা করতে হবে, ক্লিয়ার। ভালো করে এটা এই যে ফর্মুলাটা আমি তোমাদের বললাম এটা দেখে নাও। পজিশন থেকে ভেলোসিটি গেলে ডেরিভেটিভ করবো, ভেলোসিটি থেকে ঘুরতি পাকে আবার পজিশন আসলে ইন্টিগ্রেশন করবো, সেটা তো অ্যাকচুয়াল রুল। কোনো কিছু ডেরিভেটিভ করলাম, সেই ডেরিভেটিভকে আবার যদি জুড়ে দিই তাহলে আমরা সেই মানটা পেয়ে গেলাম, ইন্টিগ্রেশন করলাম। ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন পরস্পর কি বিপরীত ধর্মিতা, সেজন্য দেখো প্রথমে ডেরিভেটিভ করবো, এই দিক থেকে ভেলোসিটি থেকে পজিশন আসলে ইন্টিগ্রেশন করবো। তাহলে দেখো ভেলোসিটি থেকে অ্যাক্সিলারেশন গেলে ডেরিভেটিভ করবো, অ্যাক্সিলারেশন থেকে ভেলোসিটি গেলে আবার তার ইন্টিগ্রেশন করবো, ক্লিয়ার। সিম্পল লজিক, এখানে নিশ্চয় সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার দেখো সিম্পলভাবে আমি একটা অঙ্ককে আবার সলভ করার চেষ্টা করি, অঙ্কটা কি বলেছে ফার্স্ট অফ অল শোনো ভালো করে। অঙ্কটা আমাকে বলছে এ পার্টিকেল
নিশ্চয়ই দেখতে পাচ্ছ এ পার্টিকেল মুভস অ্যালং এক্স অ্যাক্সিস অ্যান্ড ইট ডিসপ্লেসমেন্ট অ্যাট এনি টাইম ইন গিভেন বাই, খুব সহজ অঙ্ক হিসাবে তোমাদের নিলাম, গিভেন বাই এক্স টি ইকাল টু 2t কিউব মাইনাস 3t স্কোয়ার প্লাস 4t ইন এসআই ইউনিট। দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল হোয়েন ইটস অ্যাক্সেলারেশন ইজ 0। ভেলোসিটি কত হবে যখন আমার অ্যাক্সেলারেশন 0 করতে হবে। তারা আমাকে ফার্স্ট অফ অল কী বলেছে, আমাকে এক্সপোজিশন বলে দিয়েছে, আমাকে কী বের করতে হবে, আমাকে বলছে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল বলেছে, আমাকে আবার কি ক্লু করেছে, অ্যাক্সেলারেশন আমার 0 করেছে, তাই না? আমার কি বলছে যে অ্যাক্সেলারেশন ইজ 0। তাহলে আমার ফার্স্ট অফ অল যেটা দিয়েছে লিখে নিই, কী দিয়েছে আমাকে, এক্স টি, তাই না? দাঁড়াও, এক্স টি ইকুয়াল টু আমার কী দিয়েছে 2t কিউব মাইনাস 3t স্কোয়ার 2t, দাঁড়া 1 মিনিট, কালি বুঝছে না, 1 মিনিট দাঁড়াও, t কিউব মাইনাস 3t স্কোয়ার 2t কিউব মাইনাস 3t স্কোয়ার প্লাস 4t ক্লিয়ার? আমাকে এক্স বলে দিয়েছে, আমাকে কি বের করতে হবে, ভেলোসিটি বের করতে হবে। তারপরে ডিএক্স বাই ডিটি করলে পাবো, ডিএক্স বাই ডিটি করলে পেয়ে যাবো। তার মানে এই ভেলোসিটি কত হবে, বলো, ডিএক্স বাই ডিটি, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দাও, 2t কিউব আছে, 2টাকে বাইরে বের করে দাও, তাহলে কি হচ্ছে 6 হচ্ছে 6t স্কোয়ার হচ্ছে ডেরিভেটিভ, সিম্পল ডেরিভেটিভ করো, 2t কিউবকে ডেরিভেটিভ করলে কত হয়, টি এর সাপেক্ষে 6t স্কোয়ার মাইনাস 3 2 6t মানে 6t, ঠিক আছে, 6t প্লাস 4, এটা হলো আমার কি, ভেলোসিটি। আমাকে কি বলছে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট 0। তাহলে আমি এখানে দেখো ভেলোসিটি যদি আমি পেয়ে যেতাম, যদি তোমার টি এর মান জানা যেত, কিন্তু অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট যেহেতু বলছি সেখান থেকে আমি টি এর মান পেয়ে যাবো। তাহলে অ্যাক্সিলারেশন কত হবে, ডিভি বাই ডিটি, এইটাকে আবার করো, আমি তো বললাম দেখো অ্যাক্সিলারেশন কত হবে, ডিভি বাই ডিটি, দেখবা এর আগে ঘুরতে পাই কি, ডিভি বাই ডিটি যদি করো তাহলে কত হবে 12t মাইনাস 6 ইকুয়াল টু 0। আমাকে অ্যাক্সিলারেশন 0 করেছে, সেজন্য 12t মাইনাস 6 ইকুয়াল টু 0 করলাম। সিম্পলভাবে তাহলে আমরা বলতে পারছি যে 12t ইকুয়াল টু 6, t ইকুয়াল টু 1/2, t এর মান আমার আসলো কত 1/2। এই t এর 1/2 আমি যদি ভেলোসিটি বসে দিই তাহলে আমার ভেলোসিটি পেয়ে যাবে দেখো 6t স্কোয়ার, 6 ইন্টু হাফ তার হোল স্কোয়ার, t এর মান বসে দাও মাইনাস 6 ইন্টু হাফ প্লাস 4, তারপর অ্যাকচুয়ালি 6 1/4, তার মানে হচ্ছে 3/2, তাই তো 3/2 মাইনাস 3 প্লাস 4, তাহলে অ্যাকচুয়ালি প্লাস 1, 3/2 প্লাস 1, তাহলে অপশন হচ্ছে মোটামুটি 5/2 সামথিং কোনো কিছু আসবে, ঠিক আছে। 5/2 যদি করো 2.5 আমার উত্তর চলে যাবে, সিম্পল ক্যালকুলেশন করলাম আমার উত্তর চলে যাবে 2.5 চলে আসবে। তো কী করলাম, আমাকে এখানে বলেছে ভেলোসিটির কথা হবে, সিম্পল অঙ্কটা সবাই জানিস, ভেলোসিটির কথা হবে, তাহলে কি বললাম আমি ভেলোসিটিটা বের করে নিলাম। এবার ভেলোসিটি বের করলে দেখলাম যে একটা রাউন্ড ফিগারে আসছে না, কিন্তু উত্তর দিয়েছে রাউন্ড ফিগারে, একটা নির্দিষ্ট মান আসছে না, টি থেকে যাচ্ছে, টিকে তাড়ানোর জন্য ওরা বলে দিয়েছে অ্যাক্সেলারেশন কনস্ট 0, তাহলে অ্যাক্সেলারেশনটা বের করে নিলাম ডিভি বাই ডিটি করে, অ্যাক্সেলারেশন 0 করে দিলাম, সেখানে টি এর মান পেয়ে গেলাম, ওই টি এর মানটা এবার ভিতে কি বসে দিলাম, আমার উত্তর মিলে গেল, ক্লিয়ার। এবার যে ব্যাপারগুলো আমরা আসবো তারপর শোনো, সেগুলো হচ্ছে সিম্পলভাবে আমি তোমাদের বলে দিই, তাহলে বেশি সুবিধা হবে, আর লিখছি না, ভালো করে শোনো, সবাই খাতায় লিখে নাও। যেমন যখন অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট থাকে, যখন ইউনিফর্ম মোশন থাকে, যখন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন থাকে, তখন আমরা এই সূত্রগুলোকে যেগুলো ছোটো থেকে পড়ে আসি ওগুলোকে আমরা ইউজ করতে পারি, ক্লিয়ার। যেমন এস ইকাল টু ইউটি প্লাস আইটি সবাই জানো, কিন্তু একটা এন ফর্মুলা, এন সেকেন্ডে আমার ডিসপ্লেসমেন্ট কথা হচ্ছে এস এন, এর একটা কিন্তু ফর্মুলা আছে, সেটাকে আমরা বলি ইউ প্লাস a/2 2n - 1, ইউ প্লাস a/2 2n - 1, ঠিক আছে। ভালো শোনো, এস সেকেন্ডে ইউ প্লাস a/2 2n - 1, এটা হচ্ছে আমার কি কততম সেকেন্ডে, যদি আমাকে বলে 3তম সেকেন্ডে 4তম সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট কত, এই যে ফর্মুলাটা, এটা সিম্পল লজিক, ক্লিয়ার। এটা হচ্ছে সিম্পল ফর্মুলা বললাম। আর এবার মোশন আন্ডার গ্র্যাভিটির দিকে আসি। একটা মোশন আন্ডার গ্র্যাভিটি মানে একটা বস্তুকে একটা গ্র্যাভিটির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, মানে গ্র্যাভিটির সাহায্যে উপর থেকে ফেলে দেওয়া হচ্ছে, তার একটা গ্র্যাভিটির সাহায্যে সেই বস্তুটা পড়ছে। সেই অবস্থায় বস্তুর মোশনকে বিবেচনা করে আমরা সেই বস্তুটির সর্বোচ্চ কত বেগে উঠলো, কত দূরত্বে না, কতটা টাইম নিল সে আবার মাটিতে ফিরতে,
তার একজনের সর্বোচ্চ হাইট কত হলো এ সম্পর্কে আমরা আলোচনা করি, মানে দেখি। তো এগুলোকে আমরা ব্যাখ্যা করছি না, ব্যাখ্যা তোমাদের লাগবেও না, শুধুমাত্র জেনে রাখো একটা বস্তুকে, এই যে বস্তুটাকে এখানে যদি আমি উপরে তুলি, উপরে তোলার পরে একটা নির্দিষ্ট সর্বোচ্চ উচ্চতা আসবে, তারপরে আবার সে মাটিতে পড়ে যাবে। এবার এখানে হচ্ছে প্রশ্ন যে বস্তুটাকে আমি সর্বোচ্চ কত বেগে ছুটতে পারে, ভি ম্যাক্স, সেটার মানে হচ্ছে √2gh। সবাই খাতায় লিখে নাও, √2gh। এইচটা হচ্ছে উচ্চতা আর জিটা হচ্ছে গ্র্যাভিটি। এবার আমি যদি বলি এই যে বস্তুটাকে আমি এভাবে তুললাম, তোলার পরে সে বস্তুটা আবার নিচে ফিরে আসলো, এই যে তাদের মধ্যে টাইম, তাহলে কতটুকু টাইম লাগলো যেতে আবার ফিরে আসতে, কতটুকু টাইম লাগলো সেটাকে আমরা বলি 2u/g। ইউ মানে হচ্ছে অবশ্যই ইনিশিয়াল ভেলোসিটি আর জি হচ্ছে অবশ্যই অ্যাক্সিলারেশন, 2u/g। সেই টোটাল টাইম আমার কতটুকু লাগলো। এবার হচ্ছে কি বললাম, এইচ, যেটাকে আমরা বলি সর্বোচ্চ উচ্চতা। এই যে একটা বস্তুকে আমি এরকমভাবে উপরে তুললাম, তাহলে সে কতটা উচ্চতা অবধি গেল, সেই উচ্চতা যে এইচের মানটা হচ্ছে কত, u²/2g। সিম্পলভাবে তোমরা এই তিনটে সূত্রকে খাতায় লিখে নাও, u²/2g। সিম্পলভাবে এই তিনটে সূত্রকে তোমরা খাতায় লিখে নেওয়ার চেষ্টা করো। এবার তাহলে আমরা মোশন আন্ডার গ্র্যাভিটি এই কটা সূত্রের মধ্যে আমরা আবদ্ধ, আর কিছু বেশি কিছু জিনিস তোমাদের নেই। এবার আমরা কাইনেমেটিক্স 2D এর মধ্যে ঢোকার চেষ্টা করব। কাইনেমেটিক্স 2D এর মধ্যে ঢোকার আগে তোমাদের একটা বলি, রিলেটিভ ভেলোসিটি সম্পর্কে একটু বলবি, ঠিক আছে? চলছে, রিলেটিভ ভেলোসিটি সম্পর্কে একটু বলবি। দেখো রিলেটিভ ভেলোসিটি মানে ধরো আমি একজন হাঁটতে ধর বৃষ্টির সাথে আমার কোনো বস্তুর সাপেক্ষে কোনো একটা বস্তুর যদি বেগের তুলনা করা হয়, তখন সেটাকে আমরা বলি রিলেটিভ ভেলোসিটি। অ্যাকচুয়ালি ভেলোসিটিটা কত? ধরো এখানে রেনম্যান প্রবলেম অনেক ক্ষেত্রে ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি কাজে আসে। ধরো ভি রেসপেক্ট টু ম্যান, মানে ভি আর রেসপেক্ট টু ম্যান, অর্থাৎ বৃষ্টির বেগ এই কোনো আমি ধরো আসছি আমার সাপেক্ষে কত, যদি আমি বের করতে চাই তাহলে ভি আর মাইনাস ভি এম আমাকে করতে হবে। সিম্পল লজিক, ভি আর মাইনাস ভি এম, অর্থাৎ ভেলোসিটি অফ রেন মাইনাস ভেলোসিটি অফ আমার গতি বা ভেলোসিটি অফ ম্যান যদি করি, তাহলে আমার রিলেটিভ ভেলোসিটি অ্যাকচুয়ালি বৃষ্টির সাপেক্ষে আমার গতিবেগ কত, ঠিক আছে, আমার সাপেক্ষে বৃষ্টির গতিবেগ কত, যেটা আগে থাকবে তার গতিবেগকে নির্ণয় করি, সেটা আমরা নির্ধারণ করতে পারি। কারোর সাপেক্ষে কারোর গতিবেগকে বা বেগের যদি আমরা তুলনা করি, তখন সেখানে রিলেটিভ ভেলোসিটির প্রসঙ্গ আসে। ক্লিয়ার? জাস্ট এটুকু তোমরা ভালো করে জানানোর চেষ্টা করো। এবার একটা অঙ্ক দিচ্ছি আমি, সেটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। রিলেটিভ ভেলোসিটির একটাই কোশ্চেন, ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো একটা আমার অঙ্কটা আমি একবার দেখে নিই, ঠিক আছে? অঙ্কটা হচ্ছে এরকম, এটা ধরো এটা কত দিয়েছে, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, এটা ধরো এ পয়েন্ট। অঙ্কগুলো আমাকে খাতায় আমাকে লিখে আনতে হচ্ছে, ঠিক আছে? দেখো বি পয়েন্ট, এ পয়েন্ট। এবার দেখো এই বি পয়েন্টে এটা হচ্ছে 20 মিটার/সেকেন্ড এর গতিবেগ। এই যে এ পয়েন্টের যে গতিবেগ সেটা হচ্ছে 10 মিটার/সেকেন্ড। আমাকে প্রশ্নে কি বলেছে, আমাকে প্রশ্ন বলেছে এটা হচ্ছে 60 ডিগ্রি। তোমরা নিশ্চয়ই প্রশ্নটা দেখতে পাচ্ছ, 60 ডিগ্রি অ্যাঙ্গেল বলেছে। আমাকে বলেছে কি বলেছে আমি একবার তোমাদের বলি কোশ্চেনটা আমাকে বলেছে যে পার্টিকেল মুভস এক্স অ্যাক্সিস, একটা পার্টিকেল এক্স অ্যাক্সিসে মুভ করছে 10 মিটার/সেকেন্ড বেগে উইথ ইউনিফর্ম ভেলোসিটি 10 মিটার/সেকেন্ডে। পার্টিকেল বি মুভস উইথ ইউনিফর্ম ভেলোসিটি 20 মিটার/সেকেন্ডে। এই 20 মিটার/সেকেন্ডে এইভাবে সে কিন্তু যাচ্ছে, ঠিক আছে? পার্টিকেল বি যাচ্ছে অ্যাজ এ ডাইরেকশন অ্যাঙ্গেল 60 ডিগ্রি, মানে এক্স অ্যাক্সিস সাপেক্ষে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে। ওকে, with the positive direction of the x-axis as shown in the figure, the relative velocity b with respect to a। আমাকে তাহলে কি বের করতে হবে, ভি বি রেসপেক্ট টু এ। আমাকে কি বের করতে হবে, ভি বি রেসপেক্ট টু এ। যার গতিবেগ বলবো সেটাকে আগে লিখবো, ইকুয়াল টু আমার কত সেটা আমাকে লিখতে হবে। দেখো আমাকে জোরে জোরে বাধ্যই পড়াতে হচ্ছে, পরবর্তী যখন 2026-এর জন্য পড়াবো তখন আরও আস্তে আস্তে পড়াবো, যখন সময় নিয়ে পড়াবো। দেখো ভি রেসপেক্ট টু এ, তাহলে আমাকে এখানে ভি বি এর মানও বের করতে হবে, আমাকে এখানে ভি এর মানও বের করতে হবে, দুটোর মানই কিন্তু আমাকে এখানে বের করতে হবে। ক্লিয়ার? এবার দেখো সিম্পল হবে, ভি এর কত 10 মিটার/সেকেন্ড তো বলে দিয়েছি, দরকার নাই। তাহলে ভি এ নিশ্চয়ই ভি এ ইকুয়াল টু 10 মিটার/সেকেন্ড, মানে এক্স অ্যাক্সিস বরাবর। প্রশ্ন কি বলেছে দেখো, আমাকে প্রশ্ন বলেছে কিন্তু এক্স অ্যাক্সিস ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দ্য এ। হ্যাঁ, এক্স অ্যাক্সিস বরাবর। দেখো এক্স অ্যাক্সিস অ্যাট শোন ইন দ্য ফিগার, এক্স অ্যাক্সিস বরাবর আমার কতটুকু ভেলোসিটি সেটা আমাকে এখানে নির্ণয় করতে হবে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমাকে ভি এরও নির্ণয় করতে হবে, ভি বি এরও নির্ণয় করতে হবে, নাহলে তো আমরা পাবো না কারোর সাপেক্ষে।
তাহলে দেখো এখানে যদি এক্স অ্যাক্সিস বরাবর এর যে করি তাহলে ভি এ ইকুয়াল টু কত হবে, ভি এ ইকুয়াল টু আমাকে বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড। ভিবি এইটাকে যদি এক্স অ্যাক্সিস বরাবর নিতে হয় তাহলে দেখো আমরা পজিশনে ভেঙে নেব, তাহলে এইটা হচ্ছে কত, এই উপরের দিকটা হচ্ছে 20 সাইন 60 ডিগ্রি, আর এই নিচের দিকে এক্স অ্যাক্সিস বরাবর কত 20 কত 20 কস 60 ডিগ্রি। তার মানে আমার যে ভি বি এর বিটা পাচ্ছি সেটা হচ্ছে 20 সাইন 60 ডিগ্রি প্লাস 20 কস 60 ডিগ্রি এর যোগফল, 20 সাইন 60 ডিগ্রি আর কস 60 ডিগ্রি এর যোগফল। তাহলে সিম্পল হবে 20 সাইন 60 ডিগ্রি মান কত √3/2, তাহলে √3/2 করে দিলাম প্লাস 20 ইন্টু কস 60 ডিগ্রি মান কত, কস 60 মান কত হাফ, ক্লিয়ার, তাহলে 1/2। তাহলে এখানে কত হচ্ছে দেখো 10√3, এই যে 10√3 আমি পেলাম এটা হচ্ছে সাইন 60 ডিগ্রি, দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর, সেজন্য সবসময় এখানে ভেক্টরকে কিন্তু নির্ণয় করতে হবে। আমি এখানে ভুল করেছি 10, দেখো 10 মিটার পার সেকেন্ড 10 আই ক্যাপ দিলাম, যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর ভি এর গতি সেজন্য আমরা একটা আই ক্যাপ দিলাম। এবার ভি বি এর গতি দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর আছে এক্স অ্যাক্সিস বরাবর আছে, তাহলে দুটোকে আমাকে নিতে হবে, যেহেতু অ্যাঙ্গেল সাপেক্ষে তাহলে আমাকে সবসময় এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুটো গতিকে আমাকে কিন্তু কনসিডার করতে হবে। সিম্পল হবে, তাহলে এখানে কি বললাম দেখো, তাহলে হচ্ছে এটা কত দেখো 10√3 যেটা, এই যেটা √3 যেটা সাইন 60 ডিগ্রি সেটা হচ্ছে জে ক্যাপ দিব, আমরা জে ক্যাপ দিব, দাঁড়াও কালি পড়ছে 1 মিনিট, এটাকে আমরা কি দিব, এটাকে আমরা জে ক্যাপ দিব প্লাস এই যে 10 আমার আসছে যেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর সেটাকে আমরা আই ক্যাপ দিব। এবার আমার কি নির্ণয় করতে হবে ভি বি রেসপেক্ট টু এ, তাহলে ভি বি মাইনাস বি এ, তাহলে ভি বি মাইনাস বি এ করবো, ভিবি কত 10√3 জে ক্যাপ প্লাস 10 আই ক্যাপ, আর ভি এ কত মাইনাস 10 আই ক্যাপ, তাহলে মাইনাস আর প্লাস কেটে দাও, তাহলে √3 10√3 জে ক্যাপ হবে, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর আমার এর গতিটা হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর আমার কিন্তু এর গতিটা হবে। সিম্পল, তোমরা নিশ্চয়ই আশা করছি বুঝতে পারবে কি করলাম। আমি আরেকবার তোমাদের রিকল করার চেষ্টা করি। দেখো সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো, এই অ্যাক্সিস বরাবর এই পয়েন্টে এক্স অ্যাক্সিস বরাবরই আসবে, তাই এর গতি ওটাই হবে। কিন্তু এই যে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বিটা আছে সেই বিটাকে আমরা কম্পোনেন্টে ভেঙে নিলাম, এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর, তার মানে বি এর দুটো গতি পাচ্ছি, এক্স অ্যাক্সিস বরাবর সেটাকে আমরা বলি cos 60 ডিগ্রি আর ওয়াই অ্যাক্সিস বরাবর সেটাকে আমরা বলি sin 60 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রি, তাহলে দুটোকে যুক্ত করলে আমার বি এর গতিবেগ পেলাম 10√3 জে ক্যাপ প্লাস 10 আই ক্যাপ। আমি বলছি যেহেতু ওরা ভেক্টরকে নির্দেশ করছে, ডিরেকশনকে সবসময় কিন্তু আমাকে ভেক্টরের সাইন দিতে হয়, ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ 20 sin 60 ডিগ্রি আর এক্স অ্যাক্সিস বরাবর আই ক্যাপ 10 হলো। এবার আমাকে ভি বি রেসপেক্ট টু এ বের করতে হবে, তাহলে ভি বি মাইনাস ভি এ, তো ভি বি কত 10√3 জে ক্যাপ আর 10 আই ক্যাপ মাইনাস 10 আই, তাহলে মাইনাস 10 আই প্লাস 10 আই কেটে গেল, শুধুমাত্র থাকলো 10√3 জে ক্যাপ 10√3 ওয়াই অ্যাক্সিস বরাবর। ক্লিয়ার? আশা করছি সবার এই কোশ্চেনটা একদম ক্লিয়ার হয়েছে, আশা করছি সবার কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে। তো আর এবার শুধুমাত্র আমরা প্রজেক্টাইল মোশন করাবো, তাই আমাদের শেষ হয়ে যাবে, মোটামুটি 5 মিনিটের মধ্যে আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাব। দেখো প্রজেক্টাইল মোশন আমরা সিম্পল কটা লজিক আমরা আগে পড়ে নিই, ঠিক আছে? প্রজেক্টাইল মোশন যদি আমি পড়ি, সিম্পলভাবে যদি বলি, দেখো প্রজেক্টাইল মোশন বা সেটাকে আমরা কাইনেমেটিক্স হিসাবে ধরছি, প্রজেক্টাইল মোশন, প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে, ঠিক আছে আমি আর ডিটেলস এখানে যাচ্ছি না, জাস্ট সূত্রগুলো তোমরা ভালো করে জেনে নাও। টি টোটাল টাইম, একটা প্রজেক্টাইল কোনো একটা বস্তুকে প্রজেক্ট করতে টোটাল যে টাইম লাগে তার মান হয় 2u sin θ ডিভাইডেড বাই জি, 2u sin θ ডিভাইডেড বাই জি, এটা হচ্ছে টোটাল টাইম লাগে। ক্লিয়ার? সর্বোচ্চ উচ্চতা যেটা হয়, একটা প্রজেক্টরকে তুমি এরকম থ্রো করলা, তাহলে প্রজেক্টর তো আবার ফিরে আসবে, এর মতো না উঠে চলে যাবে, প্রজেক্টরকে শুধুমাত্র এরকমভাবে ফ্লিক করছি, তাহলে সর্বোচ্চ যে পিক পয়েন্ট যাবে তার মান হয়তো কত হচ্ছে ইউ সাইন 2θ, সরি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি। এবার সেই প্রজেক্টাইলটা ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল কতটুকু অবধি যাবে তার যে রেঞ্জ, সেই রেঞ্জটার মান কোথায় ইউ স্কোয়ার সাইন 2θ ডিভাইডেড বাই জি, ইউ স্কোয়ার সাইন 2θ ডিভাইডেড বাই জি। এই সূত্রগুলো জাস্ট তোমার মনে করে রাখো। তার মধ্যে রেঞ্জটাও খুবই গুরুত্বপূর্ণ, ইউ স্কোয়ার সাইন 2θ বাই জি বলছে। এবার কখন রেঞ্জ আমার ম্যাক্সিমাম হবে, যখন থিটার মান 45 ডিগ্রি হবে তখন আমার রেঞ্জ ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, জাস্ট এগুলো তিনটে জেনে রাখো। কী বললাম, এইচ ম্যাক্স বললাম, সর্বোচ্চ কত উচ্চতায় প্রজেক্টারটা উঠবে,
তার মান হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি। এবার বলছে টোটাল আমার টাইম কত লাগবে, সেটা হচ্ছে 2 ইউ সাইন থিটা বাই জি। আর আমার টোটাল কতটুকু যাবে, সীমা কতটুকু, মানে যতটুকু রেঞ্জ, সেটা হচ্ছে ইউ স্কোয়ার, আচ্ছা ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। সূত্রগুলো মাঝে মধ্যে একটু ভুলে যায়, তো ওই জন্য লিখে নিচ্ছি জাস্ট, ঠিক আছে। ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি তোমাদেরকে রিকল করতে হবে শুধু। তাহলে এবার দেখো রেঞ্জটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। কখন ম্যাক্সিমাম হবে, যখন থিটার মান 45 ডিগ্রি হবে, 45 ডিগ্রি। এবার ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি, মানে ওই যে প্রজেক্টাইলটা যাচ্ছে তার ইকুয়েশনটিকে আমরা এইভাবে লিখতে পারি। কীভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। আচ্ছা, জি এক্স স্কোয়ার বাই 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এই ফর্মে আমরা লিখতে পারি। এবং এর যে আকৃতি সেটা কিন্তু প্যারাবোলিক আকৃতি হয়। কি বললাম, এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এবং এটাকে আমরা লিখতে পারি এইভাবে, চেঞ্জ করতে পারি এক্স ট্যান থিটা 1 মাইনাস এক্স বাই আর, 1 মাইনাস এক্স বাই আর। তো প্রজেক্টাইল মোশন থেকে আর আমি বেসিক্যালি কোনো অঙ্ক করাচ্ছি না এই মুহূর্তে। প্রজেক্টাইল মোশন থেকে যে অঙ্কটা সেটা আমি ডিসক্রিপশন বক্সে তোমাদের হোমওয়ার্ক দেবো, দেখবো কে কমেন্টে করতে পারে। এবং আমি এখনই শো করছি অঙ্কটা, জাস্ট দেখে নাও। এই অঙ্কটা প্রত্যেকে একবার ট্রাই করে, একদম সিম্পল অঙ্ক, প্রত্যেকে একবার বলে দিই। এই অঙ্কটা কিন্তু মাল্টিপাল অপশান কারেক্ট হবে, দুটো কারেক্ট হবে। তো সেই ভেবে কে আগে পিক করতে পারে, কে আগে ঢুকতে পারে, সেটা আমরা দেখবো। প্রত্যেককে বলছি। আর একটা কথা, আমাদের রেগুলারলি কিন্তু অবশ্যই ক্লাস চলছে, প্রতি সপ্তাহে একদিন করে, প্রতি সপ্তাহে ক্লাস হচ্ছে, মক টেস্ট চলছে, অ্যানালাইসিস চলছে, কুইজ সেশন চলছে, প্রত্যেকটা কিন্তু চলছে আমাদের ব্যাচে। তো অবশ্যই যদি কারো সামর্থ্য থাকে, কেউ ইচ্ছুক থাকো আমাদের সাথে পার্টিসিপেট করতে, গত 30 দিনে আমাদের কথা অনুযায়ী, আমাদের মেন্টরদের কথা অনুযায়ী তোমার সামনের দিকে চলতে, তাহলে অবশ্যই ব্যাচকে পারচেস করতে পারো। ব্যাচের মূল্য এখন অনেকটাই কমে এসছে, মিনিমাম 700 কত সামথিং চলে এসছে। তো অবশ্যই ব্যাচকে পারচেস করতে পারো। সামনের 30 দিনকে আমরা জোর কদমে তোমাদের জন্য খাটতে চলেছি। তো এই হচ্ছে আমার ভিডিও ছিল, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর একটা ভিডিওতে। ধন্যবাদ।